প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আমি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সপ্তবর্ণ বই থেকে নতুন দেশ নামক একটি কবিতা সম্পর্কে আলোচনা পেশ করব। কবিতার নাম হচ্ছে নতুন দেশ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আলোচনার শুরুতেই আমরা কবি সম্পর্কে একটু জেনে নেব। কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এশীয়দের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন, তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি। 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। সে পড়া শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি। কিন্তু স্বশিক্ষা ও সাধনায় একক অবদানে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে এত সমৃদ্ধ করেছেন যে যার কোনো তুলনা নেই। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, সাহিত্যের সকল শাখা তার আচার্য অবদানে সমৃদ্ধ হয়েছে। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ, চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। অনন্য সাধনায় তার প্রতিভা। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। রবীন্দ্রনাথের একটি দেশপ্রেমমূলক গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থের সংখ্যা অনেক। বড়দের জন্য যেভাবে তিনি লিখেছেন, ছোটদের জন্য আনন্দদায়ক অনেক কিছু তিনি লিখেছেন। বাংলা সাহিত্যের এমন কোনো জায়গা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণা নেই। গভীর রজনীতে পৃথিবী যখন স্তব্ধ হয়ে যেত, তখন কবিগুরু যখন লিখতে বসতেন, তখন তিনি বলেছেন, আমি যখন কলম ধরতাম, কলমের ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যেত, আমার লেখার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যেত, তাহলে পিছন দিক থেকে আমাকে কে যেন বলে যেত, রবি, তুমি এভাবে নয়, তোমার এই লেখা ঠিক হয়নি, তোমার এভাবে লিখে নাও। তিনিই হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার বাংলা সাহিত্যের পদচারণার প্রত্যেক শাখায় বিদ্যমান রয়েছে। সুতরাং তিনি হলেন বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র। বাংলা সাহিত্যের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তার অবদান রয়েছে। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হয়ে তিনি আমাদের মাঝে রয়েছেন, সারা জীবনে থাকবেন। তিনিই হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই মহান ব্যক্তি 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। এই কবিকে আমরা সারা জীবন গভীরভাবে শ্রদ্ধা করব এবং আমরা স্মরণে রাখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে হলে, আমাদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে হলে, তার অনেক সাহিত্য রয়েছে, সেগুলো পড়তে হবে। তার সাহিত্যগুলো পড়লে, তার জীবনী চর্চা করলে, তাহলে আমরা আমাদের বাংলা সাহিত্যকে অনেক দূরে নিয়ে যেতে পারব। সুতরাং তার লেখা অনেক বই রয়েছে, এগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। এরপরে আমি কবিতার দিকে চলে যাব। কবিতা হচ্ছে নতুন দেশ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাটি সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে।
আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো, কোথায় চলে ভাটার টানে, জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে, পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। কোন সে বনের তলে নতুন ফুল ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে, কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিতাটি আমরা পাঠ করলাম। এখন কবিতা সম্পর্কে আমরা আলোচনা পেশ করব। কবিতা কি বুঝাইতে চেয়েছে সে সম্পর্কে আমরা এখন বোঝানোর চেষ্টা করব। প্রথমে বলা হচ্ছে, নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে আছে। শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা জিনিসের একটি গন্তব্য স্থান থাকে, একটু আমাদের জানা দরকার। যেমন বাস যেখান থেকে ছাড়ে সেটাকে বাস স্ট্যান্ড বলা হয়, ট্রেন যেখান থেকে ছাড়ে সেটাকে ট্রেন স্টেশন বলা হয়। অনুরূপভাবে জলে যারা চলে লঞ্চ স্টেশন, নৌকা ঘাট, যেখান থেকে নৌকা ছাড়ে ওইটাকে বলা হয় নৌকা ঘাট। কবি এখানে কল্পনা করেছেন নৌকা ঘাটের কাছে তার গিয়ে তিনি কল্পনা করেছেন নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। কবি যখন নৌকা ঘাটে গেলেন তখন তিনি দেখলেন যে নদীর ঘাটে নৌকো বাঁধা আছে, সেই নৌকোগুলো নদীতে যখন ঢেউ হয় তখন এই ঢেউয়ের তালে তালে নৌকাগুলো নাচতে থাকে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় জলের ভাটার টানে। আজ কবি যখন ওইখানে আবার গোসল করতে গেলেন তখন তিনি দেখলেন যে নৌকোগুলো ওখানে আর নেই, নৌকোগুলো মাঝ নদীর তীরে চলে গেছে। অর্থাৎ নদীতে যখন ভাটা লাগে তখন পানিটা একটু দূরে চলে যায়, সুতরাং ওই পানির সাথে নৌকোগুলো ভাটার টানে মাঝ নদীতে চলে গেছে, ওখানে আর নৌকাগুলো নেই। কবি দেখতে পেলেন নৌকাগুলো মাঝ নদীতে চলে গেছে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। কবি মনে মনে কল্পনা করলেন জানি না কোন দেশে পৌঁছে যাবে এই নৌকা, কোনো কারণে নৌকাটা হয়তো ছুটে গেছে, ছুটে যেয়ে নৌকাটা ভাসতে 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 চলে যাচ্ছে। কোন জায়গায় যে পৌঁছায়, কোথায় যায়, সেখানের মানুষ কেমন, সে মানুষের পোশাকই বা কেমন, কোন জায়গায় নৌকাটা যদি পৌঁছায়, কবির এসব কিছুই জানা নেই। এসব কিছু জানতে কবির মনে খুব কৌতূহল জাগে। থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। থাকি ঘরের কোণে, ঘরের মধ্যে, সাত জাগে মোর মনে, সাত জাগে মানে আশা জাগে, অমনি করে যাই ভেসে যায় ভাই নতুন নগর বনে। কবি অনেক দূরে যেতে চান, নৌকাটা যেভাবে ভেসে ভেসে অনেক দূরে চলে যাচ্ছে, কবি ঠিক ওইভাবে নতুন নগর
নতুন শহর তিনি দেখতে চান, তিনি পৃথিবীটা ঘুরে দেখতে চান, কোথায় কি আছে এগুলো সব তিনি দেখার স্বাদ তার মনে জাগে। দূর সাগরের পারে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। কবি ওই জায়গায় যেতে চান, অনেক দূরে যেখানে সাগর, সাগরে শুধু জল আর জল, ওই জলের কিনারে নারিকেলের গাছ আছে, বন আছে, যেই নারিকেল গাছগুলো সাগরের পারে সারি সারি ভাবে রয়েছে। কবি ওইখানে ওই সৌন্দর্য দেখতে চান। সেখানে যে কবি ওই সমুদ্রের পাড়ের নারিকেল গাছ এবং বনের ভিতরে নারিকেল গাছগুলো কিভাবে দাঁড়িয়েছে ওই সৌন্দর্য তিনি মনে মনে দেখতে চান। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙিয়ে দেওয়া কেউ তো পারে না। কবি ঠিক ওই জায়গায় যেতে চান, পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, যেখানে পাহাড়টা আকাশের সাথে বিলীন হয়ে গেছে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না, যে ওই বরফ ডিঙিয়ে ওইখানে কেউ যেতে পারে না। কিন্তু কবি সেখানেও তাকে নিয়ে যেতে চান, কবি সেখানে তাকে নিয়ে তার জীবনের সবকিছু উজাড় করে দিতে চান। এইগুলো জানার, এইগুলো দেখার সবকিছুই কবির মনে কৌতূহল জাগে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেরিয়ে দলে দলে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কবি ঠিক ওই জায়গাতে যেতে চান, যেই বনের ভিতরে, বনের মাঝে ফুলে ফলে ভরা সমৃদ্ধ সুন্দর একটি বাগান, সে বাগানের ভিতরে রয়েছে কত নতুন নতুন পশু, তারা আবার কিভাবে সারিবদ্ধভাবে তারা কিভাবে চলাফেরা করে, কিভাবে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ফুল ফলে সমৃদ্ধ এই বাগানের প্রকৃতি সৌন্দর্য কবি তার মনোমুগ্ধ করে, মন ভরে উজাড় করে তিনি দেখার স্বাদ তার মনে জাগে। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, ওই যে নৌকাটা যেখানে গেছে, কত রাত যে শেষ হয়ে গেছে, কতদিন, কতটুকু সময় লাগছে, এটা কবির জানার খুব কৌতূহল জাগে। কতদিন ধরে, কত মাস ধরে, কত রাত লেগেছে, নৌকাটা যে কোন গন্তব্যে কোথায় যে পৌঁছিয়েছে, এসব বারবার কবির মনে উকি মারে। বাবা কেন অফিসে যায়, যায় না নতুন দেশে। আর বাবা কেন প্রতিদিন অফিসে যায়, অফিস মানে হচ্ছে অফিস, একই জায়গায় বাবা প্রতিদিন কেন যায়। বাবা কেন ওই নৌকাটা যেখানে চলে গেছে, যেখানে সুন্দর বাগান রয়েছে, সুন্দর সমুদ্র রয়েছে, সমুদ্রের কলতাল রয়েছে, সুন্দর সুন্দর পশু পাখি রয়েছে, ফল রয়েছে, সুন্দর দৃশ্য রয়েছে, সুন্দর দেশ রয়েছে, ওই জায়গায় কেন বাবা যায় না। এইটা শিশুর, অর্থাৎ কবি সপ্তম শ্রেণীর শিশুর স্থানে যে এই কথাগুলোই তিনি জানতে চেয়েছেন। অর্থাৎ শিশু মনে যা কিছু জানতে চায়, কবি ওই শিশুদের স্থানে যে এই বিষয়গুলো বারবার জানার জন্য তার মনে কৌতূহল জেগেছে। সুতরাং আজকে যে কবিতাটা সম্পর্কে আলোচনা করলাম, এটা হলো বিশ্বকে জানা। বিশ্বের অনেক কিছু আমাদের অজানা রয়েছে, বিভিন্ন কর্মব্যস্ততার কারণে, বিভিন্ন কাজের ভিড়ের কারণে আমরা অনেক কিছু জানতে পারি না। শিশুর মনে এসব কিছু জানার কৌতূহল জাগে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পাঠ পরিস্থিতি একটু ভালো করে দেখে নিলে আশা করি যেভাবেই প্রশ্ন হোক, এখান থেকে তোমরা প্রশ্নগুলো উত্তর করতে পারবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভ বিদায়।